শুভ সকাল বন্ধুরা। আজ হলো 11 জুলাই 26 আষাঢ় শনিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো 2 লক্ষ নিয়োগের লক্ষ্য, স্বাস্থ্য বিভাগে 33,000 পদ সৃষ্টি, 1.15 লক্ষ পদের খোঁজ, আরও পদ সৃষ্টি হবে শিক্ষা, রাজস্ব, পুলিশ বিভাগে। পাথারকান্দি থেকে সোনাবাড়িঘাট বিকল্প রাস্তার প্রস্তাব মুখ্যমন্ত্রীকে, কৃষ্ণেন্দু কিশোর বিজয় মিলনের স্মারকপত্র, 4 লেনের সড়কের প্রতিশ্রুতি হিমন্তের। বহু বিবাহে লিপ্ত কাউকে সরকারি প্রকল্প নয়, বরখাস্ত সরকারি কর্মীও। ডিএসএ স্টেডিয়ামে বিশ্বকাপের উন্মাদনা, মুখ্যমন্ত্রীর ফিফা ফ্যান পার্কের উদ্বোধন। শ্রীভূমিতে জাতীয় সড়কের বেহাল দশা, বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা, দ্রুত সংস্কারের দাবি যুব কংগ্রেসের। প্রতিশ্রুতি থেকে বাস্তবায়ন, মাগুরাপুঞ্জিতে নতুন পাকা সেতু, স্বস্তিতে শতাধিক পরিবার। গুয়াহাটি মুম্বাই সাপ্তাহিক ট্রেনের সংখ্যা বাড়ানোর দাবি নিয়ে মহাব্যবস্থাপকের সঙ্গে বৈঠক বিধায়ক আমিনুর রশিদ চৌধুরীর। শ্রীভূমি সদরের পুলিশের বড় সাফল্য, কোটি টাকার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার 2। স্পা কাণ্ডের প্রতিবাদে শিলচরে বিক্ষোভ, নারীদের নিরাপত্তার দাবিতে সরব শহরবাসী। এবং সর্বশেষ খবরটি হল ছাত্রভর্তিতে প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান আসাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। এবারে শুনুন বিস্তারিত খবর। নির্বাচনী প্রতিশ্রুতি হচ্ছে আগামী 5 বছরে 2 লক্ষ সরকারি নিয়োগ, সেই লক্ষ্যে মাঠে নামল সরকার। শুক্রবার বাজেট ভাষণে অর্থমন্ত্রী সরকারের সেই প্রতিশ্রুতি মনে করিয়ে দিয়েছেন। 2 লক্ষ নিয়োগের জন্য সরকারের পদ সৃষ্টি করার প্রক্রিয়াও শুরু হয়েছে। শুধু স্বাস্থ্য বিভাগে সৃষ্টি করা হচ্ছে 33,000-এর বেশি পদ। প্রথমবারের মতো এক বিভাগে এত বিশাল সংখ্যক পদ সৃষ্টি করা হচ্ছে। বাজেট ভাষণে অর্থমন্ত্রী বলেন, গত সরকারের আমলে প্রতিশ্রুতি পেরিয়ে 1.64 লক্ষ নিয়োগ হয়েছে সরকারি ক্ষেত্রে। আগামী 5 বছরে 2 লক্ষ সরকারি পদে নিয়োগ করা হবে। বিভিন্ন সরকারি বিভাগ, বিশ্ববিদ্যালয়, চিকিৎসা কলেজ, আইনগত সংস্থা, সোসাইটি, ষষ্ঠ তহসিলের অন্তর্ভুক্ত পরিষদ, সরকারের অংশীদারিত্ব থাকা কোম্পানি ইত্যাদিতে নিয়োগের লক্ষ্য নেওয়া হয়েছে। 2 লক্ষ নিয়োগের রূপরেখা প্রস্তুতের জন্য মুখ্য সচিবের নেতৃত্বে গঠন করে দেওয়া হয়েছে এক টাস্ক ফোর্সও। শুধু শূন্যপদ পূরণ করা নয়, এর সঙ্গে পদ সৃষ্টি করার কথাও বলেছেন অর্থমন্ত্রী। তিনি জানান, পুলিশ বাহিনী, ভূমি রাজস্ব কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্য পরিষেবা, বন এবং রাজস্ব আদায়কারী বিভাগগুলিতে পদ সৃষ্টির কথা বিবেচনা করা হচ্ছে। কিন্তু বাজেটে স্বাস্থ্য বিভাগের কথা উল্লেখ করে তিনি বলেন, রাজ্যের স্বাস্থ্য পরিষেবার প্রতিষ্ঠানগুলিতে 33,240টি পদ সৃষ্টি করার প্রস্তাব করা হচ্ছে। সেই তালিকায় রয়েছে 6,814টি এমবিবিএস চিকিৎসকের পদ, 82টি আয়ুষ চিকিৎসক, 22টি দন্ত চিকিৎসক, 10,942টি স্টাফ নার্স, 4,669টি ফার্মাসিস্ট, 4,669টি ল্যাবরেটরি টেকনিশিয়ান, 67টি রেডিওগ্রাফার, 1,283টি এএনএম, 4,625টি নিম্নবর্গের সহায়ক অ্যাকাউন্টেন্ট এবং 67টি ড্রেসারের পদ। পরে মুখ্যমন্ত্রী জানান, 2 লক্ষ সরকারি পদে নিয়োগ হবে। ইতিমধ্যেই 1.25 লক্ষ পদের ব্যবস্থা হয়েছে। তবে 2 লক্ষ পদ চাই আমাদের, তাই নতুন পদ সৃষ্টি করা হবে। স্বাস্থ্য বিভাগে 33,240টি পদ সৃষ্টি করার প্রস্তাব করা হয়েছে। শিক্ষা, রাজস্ব, পুলিশ ইত্যাদি বিভাগেও নতুন পদ সৃষ্টি করা হবে। পরবর্তী খবরটি হল, বহু বিবাহে লিপ্ত কাউকে সরকারি প্রকল্প নয়, বরখাস্ত সরকারি কর্মীও। রাজ্যে বহু বিবাহ বন্ধ করতে অনেক দিন ধরেই অভিযান চালিয়ে যাচ্ছে সরকার। বিধানসভায় গৃহীত হয়েছে বহু বিবাহ প্রতিরোধী আইনও। তাছাড়া সদ্য বিধানসভায় গৃহীত হওয়া অভিন্ন দেওয়ানি বিধি সংক্রান্ত আইনেও রয়েছে বহু বিবাহ বন্ধ করার ব্যবস্থা। কিন্তু বহু বিবাহ বন্ধ করতে এবার কার্যকরী পদক্ষেপ নেওয়া হলো। প্রথমবারের মতো সরকারের ঘোষণা, বহু বিবাহে লিপ্ত কোনো পুরুষ সরকারি কল্যাণমূলক প্রকল্পের সুবিধা পাবেন না। দেশের মধ্যে প্রথম রাজ্য হিসেবে আসাম সরকারই সম্ভবত এই ধরনের সিদ্ধান্ত নিল। শুধু তাই নয়, কোনো সরকারি কর্মচারীও যদি বহু বিবাহে লিপ্ত হন তাহলে চাকরি হারাতে হবে। শুক্রবার বাজেট ভাষণে একথা জানিয়েছেন অর্থমন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া।
তিনি বলেন, মহিলা সবলীকরণ এবং লিঙ্গ সমতা সুদৃঢ় করতে বহু বিবাহে লিপ্ত কোনো পুরুষ সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য বিবেচিত হবে না। তাছাড়া 1964 সালের আসাম সার্ভিস রুলস সংশোধনের প্রস্তাব করে অর্থমন্ত্রী বলেছেন, কোনো সরকারি কর্মচারীদের বিরুদ্ধে বহুবিবাহের অভিযোগ প্রমাণিত হলে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হবে। একইভাবে কোনো ফৌজদারি আইনের অধীনে দোষী সাব্যস্ত হওয়া কোনো ব্যক্তিও সরকারি প্রকল্পের সুবিধা পাবেন না। ফলে বহুবিবাহের প্রবণতা বন্ধ করতে এবার হাতে কলমে পদক্ষেপ নিতে শুরু করেছে সরকার। প্রথম পত্নীকে আইনত বিচ্ছেদ না দিয়ে দ্বিতীয় বিয়ে করাই হচ্ছে বহুবিবাহ। ফলে সরকারি সুবিধা থেকে বঞ্চিত হওয়ার বয়ে বহুবিবাহের প্রবণতা কমতে পারে রাজ্যে। পরবর্তী খবরটি হল, শ্রীভূমি জেলার জাতীয় সড়ক NH 37-এর দীর্ঘদিনের বেহাল অবস্থা নিয়ে ফের উদ্বেগ প্রকাশ করেছে জেলা যুব কংগ্রেস। রাস্তার বিভিন্ন অংশে বড় বড় গর্ত, ভাঙ্গাচুরা অবস্থা এবং জলাবদ্ধতার কারণে প্রতিদিনই সাধারণ মানুষ, পথচারী ও যানবাহন চালকদের চরম দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ উঠেছে। জেলা যুব কংগ্রেসের মুখপাত্র শুভজিৎ চক্রবর্তী এক বিবৃতিতে বলেন, গত কয়েক মাস ধরে NH 37-এর অবস্থা ক্রমশ অবনতির দিকে গেলেও স্থানীয় শাসক দলের জনপ্রতিনিধিরা এ বিষয়ে কোনো কার্যকর উদ্যোগ নিচ্ছেন না। তার অভিযোগ, এলাকার সাংসদ কৃপনাথ মালাহ এই গুরুত্বপূর্ণ সড়কের দুরবস্থা নিরসনে নিষ্ক্রিয় ভূমিকা পালন করছেন। তিনি আরও বলেন, রাস্তার গভীর গর্ত ও জমে থাকা বৃষ্টির জলের কারণে প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে। বিশেষ করে রাতের সময় যান চলাচল আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। এতে সাধারণ যাত্রী, পরিবহন চালক এবং জরুরি পরিষেবার যানবাহনও সমস্যার সম্মুখীন হচ্ছে। যুব কংগ্রেসের পক্ষ থেকে অবিলম্বে জাতীয় সড়কটির সংস্কার ও মেরামতের কাজ শুরু করার দাবি জানানো হয়েছে। পাশাপাশি বর্ষাকালে মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপেরও আহ্বান জানানো হয়েছে। পরবর্তী খবরটি হল, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে শ্রীভূমি জেলার পাথারকান্দি বিধানসভা এলাকার মাগুরাপুঞ্জিতে নির্মিত হয়েছে একটি নতুন পাকা সেতু। দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ কাঁচা সেতুর উপর নির্ভরশীল শতাধিক পরিবারের কাছে এই সেতু নিরাপদ যোগাযোগ ও উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করেছে। প্রায় 9 থেকে 10 মাস আগে স্থানীয় বিধায়ক তথা রাজ্যের জনস্বাস্থ্য, কারিগরি, পার্বত্য বিষয়ক এবং বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল প্রয়াত আনলান তোড়াইয়ের বাড়ির সামনে অবস্থিত জরাজীর্ণ কাঁচা সেতুটি পরিদর্শন করেন। এলাকাবাসীর দুর্ভোগের কথা শুনে তিনি দ্রুত একটি পাকা সেতু নির্মাণের আশ্বাস দেন। সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন হিসেবে সম্প্রতি সেতুটির নির্মাণ কাজ সম্পূর্ণ হয়েছে। স্থানীয়দের মতে, এতদিন বিদ্যালয়গামী ছাত্রছাত্রী, কৃষক, শ্রমিক, ব্যবসায়ী, প্রবীণ এবং অসুস্থ রোগীদের প্রতিদিন ঝুঁকি নিয়ে কাঁচা সেতু পার হতে হতো। বিশেষ করে বর্ষাকালে প্রবল বৃষ্টি ও স্রোতের কারণে যাতায়াত অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠত। নতুন পাকা সেতু নির্মাণের ফলে সেই দীর্ঘদিনের দুর্ভোগের অবসান হয়েছে। পরবর্তী খবরটি হল, গুয়াহাটি মুম্বাই সাপ্তাহিক ট্রেনের সংখ্যা বাড়ানোর দাবি নিয়ে মহাব্যবস্থাপকের সঙ্গে বৈঠক বিধায়ক আমিনুর রশিদের। বরাক উপত্যকার মানুষের বহুদিনের মুম্বাইমুখী রেল দুর্ভোগ দূর করতে উদ্যোগী হলেন শ্রীভূমি জেলার দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক আমিনুর রশিদ চৌধুরী। এই লক্ষ্যে তিনি সম্প্রতি মালিগাঁওয়ে উত্তর পূর্ব সীমান্ত রেলের মহাব্যবস্থাপক আশিস বানসালের সঙ্গে বৈঠক করে গুয়াহাটি মুম্বাই সাপ্তাহিক ট্রেনের সংখ্যা 1 থেকে বাড়িয়ে 2 করার দাবি জানান। জানা গেছে, বরাক উপত্যকা, ত্রিপুরা ও মিজোরামের বিপুল সংখ্যক মানুষ কর্মসংস্থান, উচ্চশিক্ষা, চিকিৎসা এবং ব্যবসার কাজে নিয়মিত মুম্বাই সহ পশ্চিম ভারতের বিভিন্ন শহরে যাতায়াত করেন। কিন্তু আগরতলা গুয়াহাটি মুম্বাই রুটে সপ্তাহে মাত্র একটি ট্রেন চলাচল করায় টিকিটের তীব্র সংকট তৈরি হচ্ছে। বিশেষ করে উৎসবের মরশুমে কিংবা জরুরি চিকিৎসার প্রয়োজনে যাত্রীদের চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে। অনেকেই বাধ্য হয়ে অতিরিক্ত খরচে বিমানপথে যাতায়াত করছেন, আবার অনেকের সফর বাতিল করতেও হচ্ছে। সম্প্রতি মুম্বাই সফরের সময় প্রবাসী বরাকবাসী এবং অসমিয়া সোশিয়াল অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা এই সমস্যার কথা বিধায়ক শামীমের কাছে তুলে ধরেন। তাদের দাবি, অতিরিক্ত একটি সাপ্তাহিক ট্রেন চালু হলে বরাক উপত্যকার পাশাপাশি দক্ষিণ আসাম, ত্রিপুরা ও মিজোরামের হাজার হাজার যাত্রী সরাসরি উপকৃত হবেন।
এরপরই বিষয়টি নিয়ে এনএফআরের মহাব্যবস্থাপক আশিস বানশালের সঙ্গে বৈঠক করেন বিধায়ক। তিনি যাত্রী চাহিদা, টিকিট সংকট এবং বাস্তব পরিস্থিতির বিস্তারিত তুলে ধরে দ্রুত দ্বিতীয় সাপ্তাহিক ট্রেন চালুর উপর জোর দেন। বৈঠকে মহাব্যবস্থাপক বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস দিয়েছেন বলে সূত্রের খবর। বৈঠক শেষে আমিনুর রশিদ চৌধুরী বলেন, বরাক উপত্যকার মানুষের ন্যায্য দাবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সামনে তুলে ধরা তার দায়িত্ব। তিনি আশা প্রকাশ করেন, রেল কর্তৃপক্ষ দ্রুত এ বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেবে। বিধায়কের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে বিভিন্ন সামাজিক সংগঠন, ব্যবসায়ী মহল, শিক্ষার্থী এবং প্রবাসী বরাকবাসীরা। পরবর্তী খবরটি হল, ছাত্রভর্তিতে প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান আসাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। আসাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়াকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর প্রচার এবং কিছু অভিযোগের প্রেক্ষিতে শিক্ষার্থী ও অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নিবন্ধক ডক্টর প্রতোষ কিরণ নাথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিষয়টি খতিয়ে দেখতে ইতিমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিজ্ঞপ্তিতে এও বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে ভর্তির নামে কিছু অসাধু ব্যক্তি নিজেদের প্রভাব খাটানোর দাবি করে অর্থ আদায়ের চেষ্টা করছে। এ ধরনের ব্যক্তি বা গোষ্ঠীর সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়ার কোনো সম্পর্ক নেই। তাই ভর্তি হতে ইচ্ছুক ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকদের এ ধরনের প্রলোভন, ফোন কল বা আশ্বাসে বিভ্রান্ত না হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। নিবন্ধক ডক্টর প্রতোষ কিরণ নাথ জানিয়েছেন, প্রতিটি বিভাগের বিভাগীয় ভর্তি কমিটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটির তত্ত্বাবধানে সরকারি নির্দেশিকা ও বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত বিধি মেনেই সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করে একাধিক স্তরে যাচাই বাছাই, অনুমোদন ও মূল্যায়নের মাধ্যমে মেধার ভিত্তিতে ভর্তি সম্পন্ন হয়। সিইউইটি অথবা সংশ্লিষ্ট ভর্তি পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতেই মেধা তালিকা প্রকাশ করা হয়। ফলে ভর্তি প্রক্রিয়ায় কোনো ধরনের স্বেচ্ছাচারিতা বা হস্তক্ষেপের সুযোগ নেই। একই সঙ্গে তিনি স্পষ্ট করেছেন, ভর্তি বা প্রশাসনিক কাজে দুর্নীতি, অনিয়ম কিংবা আইন ভঙ্গের সঙ্গে কেউ জড়িত থাকার প্রমাণ মিললে তিনি যে পদ বা পরিচয়ের হোক না কেন, প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। পরবর্তী খবরটি হল, শিলচরের আলোচিত স্পাকাণ্ডের প্রতিবাদে শুক্রবার ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেন শহরের মহিলা সমাজ, বিভিন্ন সামাজিক সংগঠন এবং সচেতন নাগরিকরা। বিক্ষোভে অংশগ্রহণকারীরা শহরে অবৈধভাবে পরিচালিত স্পা সেন্টারগুলোর বিরুদ্ধে অবিলম্বে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ এবং সেগুলো বন্ধের দাবি জানান। প্রতিবাদকারীদের অভিযোগ, কিছু স্পা সেন্টারকে ঘিরে অনৈতিক ও সমাজবিরোধী কার্যকলাপের অভিযোগ সামনে আসায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তাদের দাবি, নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং এ ধরনের অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক। বিক্ষোভকারীরা বলেন, শিক্ষা ও সংস্কৃতির ঐতিহ্যে সমৃদ্ধ শিলচরের সামাজিক পরিবেশ কোনোভাবেই নষ্ট হতে দেওয়া যাবে না। শহরের মর্যাদা ও সুস্থ পরিবেশ বজায় রাখতে প্রশাসনের নিয়মিত নজরদারি, আইন প্রয়োগ এবং অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ারও দাবি জানান তারা। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।